এক মাসের মধ্যে বিধানসভার উপনির্বাচন, স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা ক্লান্তি রয়েছে। মানিকতলার বিধানসভায় যে বিধায়ককে তারা পেয়েছেন 40 বছর ধরে, আমার একটা পরিবর্তন প্রয়োজন রয়েছে মানিকতলা। আমি দেখছি কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে দেখছি। দীর্ঘদিন ধরে তারা এখানে রয়েছেন, বিধায়ক থেকেছেন, তাদের পরিবার। এই লড়াই একটা বিচারের লড়াই, ভারতীয় জনতা পার্টির বিচারের লড়াই, শক্ত লড়াই। এরকম হয় না, লড়াই মানে লড়াই, কঠিন লড়াই, প্রতিদ্বন্দ্বিতামূলক থাকবে, সেভাবেই চলে। প্রতিদ্বন্দ্বী কে সেটা সেকেন্ডারি এই মুহূর্তে। লোকসভা ভোট, বিধানসভা ভোট সম্পূর্ণ আলাদা প্রেক্ষিতে হয়। লোকসভার সাথে বিধানসভা উপনির্বাচনকে তুলনা করা উচিত হবে না। শাসন প্রশাসন দুটোই শাসক দলের হাতে থাকে, সরকারের হাতে থাকে। এরকম ক্ষেত্রে উপনির্বাচন যখন হয়, সেক্ষেত্রে শাসক দলের প্রার্থী অ্যাডভান্টেজ পায়। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হাট, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মানিকতলা বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। প্রথমে বাংলা হাটে আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদা, সামনেই তো ভোট, 10ই জুলাই রয়েছে নির্বাচন, উপনির্বাচন রয়েছে, তার মধ্যে আপনার প্রচার প্রক্রিয়া কিভাবে চলছে? প্রচার চলছে, আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। লোকসভা নির্বাচনের পরেই এক মাসের মধ্যে বিধানসভার উপনির্বাচন, স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা ক্লান্তি রয়েছে। তবুও ভারতীয় জনতা পার্টির যে বিচার রয়েছে, এক বিকল্প রাজনীতির চিন্তাধারা রয়েছে। মানিকতলার বিধানসভায় যে বিধায়ককে তারা পেয়েছেন 40 বছর ধরে, আমার একটা পরিবর্তন প্রয়োজন রয়েছে মানিকতলা। সেই বিষয়গুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। উনি তো দীর্ঘদিনের একটা বিধায়ক ছিলেন, তারপর ওনার মারা যাওয়ার পর এখন সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে ওনার স্ত্রী সুপ্তি পান্ডেকে। তাকে কিভাবে দেখছেন আপনি একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে? আমি দেখছি কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে দেখছি। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে তারা এখানে রয়েছেন, বিধায়ক থেকেছেন, তাদের পরিবার। এই লড়াই একটা বিচারের লড়াই, ভারতীয় জনতা পার্টির বিচারের লড়াই। আমরা এই বিচারকে সামনে রেখে দল এই লড়াই লড়ছে। মানে আপনি কঠিন বললেন, মানে আপনি কি ওনাকে ভয় পাচ্ছেন কোনো দিক থেকে ভোটের ময়দানে? না, লড়াই যখন আপনি শব্দ ব্যবহার করবেন, সেখানে তো আপনি সহজ লড়াই, মাঝারি লড়াই, শক্ত লড়াই, এরকম হয় না। লড়াই মানে লড়াই, কঠিন লড়াই, প্রতিদ্বন্দ্বিতামূলক থাকবে, সেভাবেই চলে। আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম যে ওনার মেয়ে, তার নির্বাচনে দাঁড়ানো নিয়ে একটা জল্পনা দেখছিলাম, হয়তো তার নামও আসতে পারে। অবশেষে তার মা অর্থাৎ সুপ্তি পান্ডের নাম এলো। কোথাও কি এখানে মা মেয়ের দ্বন্দ্ব দেখা যাচ্ছে? তার ফলে কি আপনি অনেকটা অ্যাডভান্টেজ পাবেন? সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। আর আমি এইভাবেই দেখছি যে ভারতীয় জনতা পার্টির যে বিচার রয়েছে, সেই বিচারকে সামনে রেখে, প্রতীককে সামনে রেখে, দলের কর্মী কার্যকর্তাদের একসাথে যেভাবে আমরা একটা রাজনৈতিক বিষয় রাখি, সেই বিষয় নিয়ে লড়াই চলছে, সেই বিষয় সামনে রাখা হচ্ছে। বাকি প্রতিদ্বন্দ্বী কে সেটা সেকেন্ডারি এই মুহূর্তে। আচ্ছা, 2019 লোকসভা নির্বাচনের তুলনায় 2024 লোকসভা নির্বাচনে বিজেপির ফল আশানুরূপ কিছুটা হলেও খারাপ হয়েছে। সেই জায়গায় সামনেই উপনির্বাচন, এই লোকসভা ভোটের কি কোনো প্রভাব পড়তে পারে উপনির্বাচনে, কি মনে হচ্ছে? না, লোকসভা ভোট, বিধানসভা ভোট সম্পূর্ণ আলাদা প্রেক্ষিতে হয়। বিধানসভা উপনির্বাচন আরও আলাদা। তো সেহেতু লোকসভার সাথে বিধানসভা উপনির্বাচনকে তুলনা করা উচিত হবে না। যে অবস্থা রয়েছে, ইতিমধ্যে অনেকগুলো সিট কিন্তু কমেছে লোকসভায়, আমরা দেখেছি। আপনার উপনির্বাচনের সামনে রয়েছে, প্রভাব কি কোনো মতেই পড়তে পারে না? কিছুই কি এর ফল হতে পারে না? দেখুন, লোকসভা নির্বাচন যেটা ছিল, সারা দেশে সরকার গঠনের, সরকার তৈরির একটা লড়াই ছিল। এই যে মানিকতলা বিধানসভার উপনির্বাচন, এটা সম্পূর্ণ একটা নিয়মের মধ্যে, যে দীর্ঘদিন ধরে উপনির্বাচনটা বাকি ছিল। এখানে বিধায়ক পাওয়ার জন্য নির্বাচন, এর সাথে লোকসভা নির্বাচনের কোনো তুলনা নেই। সম্পূর্ণ আলাদা প্রেক্ষিতে, সম্পূর্ণ আলাদা আঙ্গিকে এই নির্বাচন হবে। বিশেষজ্ঞরা বলছেন যে উপনির্বাচন মানে শাসক দলেরই জিত থাকে, এটা কি আপনি কিভাবে দেখছেন বিষয়টা? স্বাভাবিক, কারণ শাসন প্রশাসন দুটোই শাসক দলের হাতে থাকে, সরকারের হাতে থাকে। এরকম ক্ষেত্রে উপনির্বাচন যখন হয়, সেক্ষেত্রে শাসক দলের প্রার্থী অ্যাডভান্টেজ পায়। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, এমনটাই আমরা প্রত্যাশা রাখি। এবং এই বিষয়ে আমরা ইলেকশন কমিশনের কাছেও নিবেদন রাখব, যেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পশ্চিমবাংলা তথা মানিকতলা নির্বাচনে অনেক সন্ত্রাস এবং হিংসা দেখেছে, যেন এখানে আর হিংসা না হয় মানিকতলার উপনির্বাচনে, সেই অনুরোধ থাকবে ইলেকশন কমিশনের কাছে। আশঙ্কা করছেন কোনো সন্ত্রাস হতে পারে উপনির্বাচনে? আশঙ্কা করছি না, আমরা জানি যে মানিকতলার মতো জায়গা, যেটা সন্ত্রাস প্রবণ জায়গা,
এখানে লোকসভা নির্বাচনের পরেও মানিকতলার আবাসনে শতাধিক অটো ঢুকিয়ে ভয় দেখানো হয়েছিল, ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। সন্ত্রাসপ্রবণ এলাকা মানিকতলা। আশা করি যে ইলেকশন কমিশন তথা প্রশাসন এই বিষয়টা খেয়াল রাখবে এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে সেটা নিশ্চিত করবে। আচ্ছা, হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবাঙালি বাঙালি একটা মন্তব্য করলেন, তারপরে হঠাৎ করে হকার উচ্ছেদ করলেন, এটা কতটা বিজেপিকে অক্সিজেন দেবে বলে মনে হচ্ছে? না, বিজেপিকে অক্সিজেন দেওয়া বা কার্বন ডাই অক্সাইড দুটোরই কোনো ব্যাপার নেই। আমার মনে হয় যে সাধারণ মানুষের বিষয় আমাদের তুলে ধরতে হবে। হকার সমস্যা দীর্ঘদিনের সমস্যা। বামফ্রন্টের সময়ও আমরা দেখেছি হাতিবাগান, শ্যামবাজার, ধর্মতলা বিভিন্ন জায়গায় তখন হকারদের পুনর্বাসন করার কথা হয়েছিল। বিভিন্ন জায়গায় হকার মার্কেটও তৈরি হয়েছিল। আমার মনে হয় এখন একটা সময় এসেছে লক্ষ লক্ষ মানুষ যারা এই জীবিকার সাথে জড়িত, হকারির সাথে জড়িত, তাদেরকে একটা পুনর্বাসন দেওয়া উচিত। তাদের যেন হঠাৎ করে রাতারাতি তুলে না ফেলা হয় সেই বিষয়টা নিশ্চিত করা উচিত। রাতারাতি তুলে ফেললে অনেকগুলো পরিবার সরাসরি বিপদের মুখে পড়ে যাবে। আমার মনে হয় এরকমভাবে সাধারণ মানুষকে, গরিব মানুষকে বিপদের মধ্যে না ফেলা উচিত। সামনেই 10 জুলাই রয়েছে নির্বাচন, উপনির্বাচন রয়েছে, আর তারপরেই রয়েছে 13 জুলাই ফলাফল। আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী রয়েছেন? 100% আশাবাদী। লড়াই করছি আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস মানুষ আশীর্বাদ করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মানিকতলার বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সরাসরি শুনে নিলাম তিনি কি বললেন। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।